আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয়বস্তুটা কিন্তু বেশ গরম। রাজনীতির মাঠ এখন সরগরম হয়ে আছে একটি নির্দিষ্ট তারিখকে ঘিরে। আর সেটা হলো ২৩শে জানুয়ারি। চারিদিকে একটা ফিসফিসানি, একটা গুঞ্জন। আগামী ২৩শে জানুয়ারি নাকি শেখ হাসিনা প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন। দীর্ঘ ১৭ মাস পর তিনি কি সত্যিই নীরবতা ভাঙবেন? নাকি পুরোটাই কোনো রাজনৈতিক কৌশল বা গুজব? আজকের এই আলোচনায় আমি চেষ্টা করব এই পুরো বিষয়টি একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করা। আমরা দেখব এই খবরের ভিত্তি কতটুকু, এর পেছনে কারা কলকাঠি নাড়ছে এবং এর সাথে হাসান মাহমুদের সাম্প্রতিক যে সাক্ষাৎকারটি এসেছে তার সংযোগটা আসলেই বা কোথায়। শুরুতেই আসি মূল আলোচনায়। ২৩শে জানুয়ারি হঠাৎ করে এই তারিখটা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে আপনারা হয়তো দেখছেন বিভিন্ন জায়গা থেকে দাবি হচ্ছে যে শেখ হাসিনা এই দিনটিতেই মিডিয়ার সামনে আসবেন। তিনি নাকি একটি সংবাদ সম্মেলন করবেন। এখন প্রশ্ন হলো, এই খবরটা ছড়ালো আসলে কারা? আমরা যদি একটু অনুসন্ধানের দৃষ্টি দেই, দেখব এর মূল উৎস হিসাবে কিছু ভারতীয় মিডিয়ার ফটোকার্ড ব্যবহার করা হচ্ছে। আবার কিছু অদ্ভুত সোর্সও সামনে আসছে। যেমন একটি ফেসবুক পেজ, নাম WMR নিউজ। তারা বেশ জোর দিয়ে প্রচার করছে এই খবরটি। এবং মজার ব্যাপার হলো, আমরা যখন এই পেজটির ব্যাকগ্রাউন্ড চেক করলাম, দেখা গেল এর লোকেশন দেয়া আছে বাংলাদেশের যাত্রাবাড়িতে। এখন ভাবুন, দিল্লির হাই প্রোফাইল পলিটিক্যাল ডিসিশন বা শেখ হাসিনার মতো একজন ব্যক্তিত্বের মুভমেন্টের খবর কি যাত্রাবাড়ির কোনো লোকাল পেজ ব্রেক করবে? এটা কিন্তু বেশ সন্দেহজনক। তবে ধোঁয়া যখন আছে, আগুন কিছুটা থাকলেও থাকতে পারে। গুঞ্জন শোনা যাচ্ছে এই সংবাদ সম্মেলনটি সরাসরি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা সশরীরে উপস্থিত হয়ে নাও হতে পারে। নিরাপত্তার খাতিরে বা কৌশলগত কারণে এটি ভার্চুয়ালি হওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি। অর্থাৎ শেখ হাসিনা হয়তো স্ক্রিনে থাকবেন আর সাংবাদিকরা থাকবেন নির্দিষ্ট কোনো ভেন্যুতে। এই ফরম্যাটটি বেছে নেওয়ার একটি বড় কারণ হতে পারে সাংবাদিকদের সরাসরি প্রশ্নের মুখোমুখি হওয়ার সুযোগ রাখা। আপনারা জানেন, এর আগে রয়টার্স বা অন্যান্য আন্তর্জাতিক মিডিয়াতে তার যে সকল সাক্ষাৎকার এসেছে, সেগুলো ছিল মূলত ইমেইলে পাঠানো প্রশ্নের লিখিত উত্তর। সেখানে কিন্তু পাল্টা প্রশ্ন বা সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন করার কোনো সুযোগ ছিল না। কিন্তু লাইভ বা ভার্চুয়াল কনফারেন্সে সাংবাদিকরা ক্রস এক্সামিন করার সুযোগ পান। আর এখানেই কিন্তু সবার কৌতূহল, তিনি কি আসলেই সেই চ্যালেঞ্জটা নিবেন? এখন এই ২৩ তারিখের গুঞ্জনের মধ্যেই কিন্তু আরেকটা বড় ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে। সেটা হলো আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের একটি দীর্ঘ সাক্ষাৎকার। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে এই সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। এই টাইমিংটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একদিকে শেখ হাসিনার কামব্যাকের গুঞ্জন, অন্যদিকে হাসান মাহমুদকে ফ্রন্ট লাইনে নিয়ে আসা। হাসান মাহমুদ এই সাক্ষাৎকারে বেশ কিছু বিতর্কিত এবং আলোচনা করার মতো দাবি করেছেন। প্রথমে তিনি যে দাবিটি করেছেন তা হলো, বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের জনসমর্থন নাকি ৫০ থেকে ৬০%। এমনকি ১৪ দলকে সাথে নিলে সেটা ৬০%-এর বেশি। এখন মাঠ পর্যায়ের বাস্তবতা আর তার এই দাবির মধ্যে কতটুকু মিল আছে, সেটা বিচারের ভার আপনাদের উপরই রইল। তবে রাজনীতির অঙ্কে একটা দল যখন ব্যাকফুটে থাকে, তখন নিজেদের কর্মীদের মনোবল চাঙ্গা করতে
এ ধরনের পরিসংখ্যান দেওয়াটা খুব অস্বাভাবিক নয়, কিন্তু প্রশ্ন হলো দেশের সাধারণ মানুষ কি আসলেই এখন এই পরিসংখ্যানে কোনোভাবে বিশ্বাস করবে? এরপর তিনি যে কথা বলেছেন সেটি হচ্ছে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের রিপোর্ট নিয়ে। আপনারা জানেন, জুলাই আগস্টের আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের একটি রিপোর্ট বেশ আলোচনার জন্ম দিয়েছে। হাসান মাহমুদ এখানে সরাসরি এই রিপোর্টকে প্রত্যাখ্যান করেছেন। তার যুক্তি হলো এই রিপোর্টটি একপাক্ষিক। তিনি দাবি করেছেন জাতিসংঘ তাদের কথাও শুনেছিল, কিন্তু রিপোর্টে তার কোনো ধরনের প্রতিফলন নেই। এমনকি তিনি এমনও বলেছেন যে জাতিসংঘের এই রিপোর্টের নিচেই নাকি ডিসক্লেমার বা সতর্কবার্তা ছিল যে এই রিপোর্ট অন্য কোনো বিচারিক কাজে ব্যবহার করা যাবে না। অথচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি এই রিপোর্টের উপর ভিত্তি করেই বর্তমান সময়ে বিচার কাজ চালাচ্ছে। হাসান মাহমুদের মতে এটি আইনের ব্যত্যয়। তিনি বোঝাতে চেয়েছেন নিহতের সংখ্যা নিয়ে সরকার এক এক সময় এক এক তথ্য দিচ্ছে, কখনো 400, কখনো 800, আবার কখনো 1400। এই যে তথ্যের গরমিল, এটাকে তিনি আওয়ামী লীগের পক্ষে একটা বড় যুক্তি হিসাবে দাঁড় করানোর চেষ্টা করেছেন। আলোচনার আরেকটা গুরুত্বপূর্ণ মোড় ছিল 2018 সালের নির্বাচন নিয়ে। ডয়েচে ভেলে যখন তাকে প্রশ্ন করে যে আপনাদের সময়ও তো একপাক্ষিক নির্বাচন হয়েছে, রাতের ভোটের অভিযোগ আছে, তখন তিনি কিন্তু পুরোপুরি অস্বীকার করেননি। বরং তিনি সেখানে একটি ডিফেন্সিভ মোড বা আত্মরক্ষার কৌশল নিয়েছেন। তিনি বলেছেন ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশেও নির্বাচন নিয়ে নানা অভিযোগ ওঠে, আমেরিকাতে উঠে। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন নির্বাচন নিয়ে বিতর্ক থাকাটা কিন্তু স্বাভাবিক। এটা শুধু বাংলাদেশে বা আওয়ামী লীগের ক্ষেত্রে নতুন কোনো বিষয় নয়। তবে তিনি এটাও দাবি করেছেন তার নিজের এলাকা চট্টগ্রামে নাকি এমন কোনো অনিয়ম হয়নি। এই কথাটি দিয়ে তিনি আসলে নিজের ইমেজকে ক্লিন রাখার একটা চেষ্টা করেছেন বলেই কিন্তু মনে হয়। সবচেয়ে টেকনিক্যাল এবং আলোচনার দাবি রাখে যে বিষয়টি, সেটি হলো গুলিবর্ষণ প্রসঙ্গ। বর্তমান উপদেষ্টা এবং সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের একটি পুরনো বক্তব্যকে হাসান মাহমুদ কোট করেছেন। সাখাওয়াত হোসেন দায়িত্ব নেয়ার পর একটি কথা বলেছিলেন, সেটি হচ্ছে আহত বা নিহতদের শরীরে যে ধরনের গুলি পাওয়া গেছে তার বেশিরভাগই হচ্ছে 7.62 ক্যালিবারের। এখানে হাসান মাহমুদ যে যুক্তি দিয়েছেন সেটি হলো এই ধরনের গুলি বাংলাদেশের পুলিশ বা বিজিবি ব্যবহার করে না, তাহলে এইগুলির চালালো কারা? তিনি আঙুল তুলতে চেয়েছেন তৃতীয় কোনো পক্ষের দিকে বা আন্দোলনকারীদের দিকেই। যদিও এটি আওয়ামী লীগের একটি পুরনো ন্যারেটিভ বা বয়ান এই আন্দোলনকে ঘিরে। তবে হাসান মাহমুদ একটা বিষয় স্বীকার করেছেন, সেটি হলো পুলিশের হাতে ক্যাজুয়ালিটি বা হতাহতের ঘটনা ঘটেছে, কিন্তু তার ব্যাখ্যা হলো পুলিশ যখন আক্রান্ত হয়েছে, থানা যখন ঘেরাও হয়েছে, তখন আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালিয়েছে, যা পুলিশ আইনে বৈধ। অর্থাৎ তিনি পুরো বিষয়টাকে অ্যাকশন বনাম রিয়াকশন হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছেন। এখন একটু পলিটিক্যাল অ্যানালাইসিসে আসি। হঠাৎ করে হাসান মাহমুদ কেন? আওয়ামী লীগের এত এত সিনিয়র নেতা থাকতে বা ওবায়দুল কাদেরের মতো ফিগাররা থাকতে হাসান মাহমুদকে কেন মুখপাত্র হিসাবে দাঁড় করানো হলো? দেখুন, আপনারা হয়তো ইতিমধ্যে বিভিন্নভাবে খেয়াল করেছেন, বিগত দিনে তথ্যমন্ত্রী থাকাকালে বা দলের প্রচার সম্পাদক হিসাবে তিনি সবসময় কিন্তু মিডিয়ার সামনে খুব অ্যাক্টিভ ছিলেন। যদিও তার অনেক মন্তব্য নিয়ে ট্রল বা সমালোচনা হয়েছে, কিন্তু তিনি কথা বলতে পারেন এবং ডিফেন্ড করতে পারেন। এটা তার দলের হাইকমান্ড হয়তো বর্তমান সময়ে তাকে ঘিরে মনে করছে।
তবে এখানে একটা রিস্কও আছে। দলের ভেতরে এবং বাইরে হাসান মাহমুদের গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। অনেকে মনে করেন তোষামোদ বা অতিরিক্ত কথা বলার কারণে তার পাবলিক ইমেজ খুব একটা শক্তিশালী নয়। এই সময়ে তাকে সামনে আনাটা কি দলের জন্য বুমেরাং হবে, নাকি তিনি সঠিকভাবে দলের মেসেজটা ডেলিভার করতে পারবেন? আমি মনে করি সেটা আসলে সময় বলে দেবে। দিল্লিতে বসে আওয়ামী লীগের নেতারা যে প্রেস কনফারেন্স করেছেন বা মিডিয়ার সামনে আসছেন, এটার একটা বড় উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা। তারা বুঝাতে চাইছেন বর্তমান সরকারের আমলে তারা নির্যাতিত এবং দেশে গণতন্ত্র নেই। বিশেষ করে নির্বাচনের আগে তারা একটা নেরেটিভ সেট করতে চাইছেন। ডয়েচে ভেলের এই সাক্ষাৎকারে হাসান মাহমুদ বারবার বলার চেষ্টা করছেন যে তারা নির্বাচন বর্জন করেননি, বরং পরিস্থিতি তাদের বাধ্য করেছে বা তারা কৌশলগত কারণে সরে দাঁড়িয়েছেন। কিন্তু বাস্তবতা হলো, সামনে যদি তারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন বা কোনো হার্ডলাইন কর্মসূচিতে যান, তাহলে সংঘাত অনিবার্য। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো আগেই বলেছেন প্রায় ৬০% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মানে হলো প্রশাসনও আশঙ্কা করছে সামনে বড় ধরনের কোনো ভায়োলেন্স কিংবা সহিংসতা হতে পারে এই নির্বাচনকে কেন্দ্র করে। ২৩ তারিখের দিকে আমাদের আবার ফিরে যাওয়া উচিত। শেখ হাসিনা যদি সত্যি ওই দিন ভার্চুয়ালি আসেন, তাহলে তিনি কি বার্তা দেবেন? তিনি কি শুধুই দলের নেতাকর্মীদের চাঙ্গা করবেন, নাকি বর্তমান সরকারের বিরুদ্ধে কোনো বড় ধরনের অভিযোগ আনবেন? ধারণা করা হচ্ছে তিনি মূলত ডক্টর ইউনূসের সরকারের বৈধতা এবং আন্তর্জাতিক সমর্থন নিয়ে প্রশ্ন তুলবেন। একই সাথে মানবাধিকার লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনে আন্তর্জাতিক মহলের সহানুভূতি আদায়ের চেষ্টা করবেন। তবে দিল্লি থেকে তিনি কতটা স্বাধীনভাবে আসলে কথা বলতে পারবেন বা ভারত সরকার তাকে কতটা স্পেস দেবে, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। কারণ ভারত নিশ্চয়ই চাইবে না বাংলাদেশের বর্তমান সরকারের সাথে তাদের সম্পর্ক পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাক। তাই শেখ হাসিনার এই আশাটা বা কথা বলাটা একটা মাপা গণ্ডির মধ্যেই হতে পারে। আরেকটা বিষয়ে খেয়াল করার মতো, আওয়ামী লীগ এখন ওয়েট অ্যান্ড সি যে পলিসি রয়েছে সেই পলিসিতে আছে। তারা দেখছে আন্তর্জাতিক সমর্থন ডক্টর ইউনূসের দিকে কতটা শক্ত বা কতটা নড়বড়ে। ট্রাম্পের ক্ষমতা গ্রহণ বা বিশ্ব রাজনীতির মেরুকরণ সবকিছুর দিকেই তাদের নজর আছে। 18 থেকে 20 তারিখের পর আওয়ামী লীগ তাদের পরবর্তী কর্মসূচি বা রোডম্যাপ ঠিক করবে বলে শোনা যাচ্ছিল। তাই 23 তারিখের এই গুঞ্জনটি সেই রোডম্যাপেরই একটি বড় অংশ হতে পারে। তবে এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি সোশ্যাল মিডিয়ার সব খবরকে সত্য বলে আসলে ধরে নেওয়া বোকামি হবে। বিশেষ করে ভুইফুর কিছু অনলাইন পোর্টাল বা ফেসবুক পেজ যখন ব্রেকিং নিউজ দেয়, তখন সেটা ক্রস চেক করা জরুরি। শেখ হাসিনার মতো একজন নেত্রীর পাবলিক অ্যাপিয়ারেন্স বা সংবাদ সম্মেলন অবশ্যই কোনো অথেন্টিক বা নির্ভরযোগ্য সোর্স থেকেই আসবে। তাই 23 তারিখ আসলেই কিছু ঘটবে কিনা তা নিশ্চিত হতে আমাদের আরো কিছুটা সময় হয়তোবা অপেক্ষা করতে হতে পারে এবং মূলধারার গণমাধ্যমের দিকেও নজর রাখতে হবে। পরিশেষে আমি একটা কথাই বলবো, দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু এখন বেশ ঘোলাটে। এক পক্ষ ক্ষমতা ফিরে পেতে মরিয়া, অন্য পক্ষ সংস্কার এবং স্থিতিশীলতা আনতে ব্যস্ত। এর মাঝখানে সাধারণ জনগণ হিসাবে আমাদের উদ্বেগ বাড়ছে। আমরা চাই না রাজপথে আবার রক্ত ঝরুক বা নতুন করে কোনো অস্থিরতা তৈরি হোক। হাসান মাহমুদের দাবি বা শেখ হাসিনার সম্ভাব্য সংবাদ সম্মেলন সবই রাজনীতির দাবা খেলার অংশ। কিন্তু দিন শেষে এই খেলার ফলাফল যেন সাধারণ মানুষের ভোগান্তির কারণ না হয়, সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন।
আল্লাহ হাফেজ।